আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে সাইটোপ্লাজম। ঠিক আছে, সাইটোপ্লাজম কাকে বলে? আমরা আগে বলেছি যে কোষে যে প্রোটোপ্লাজম থাকে, সেই প্রোটোপ্লাজম থেকে আমরা যদি নিউক্লিয়াসকে বাদ দিই তাহলে একে বলা হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজম জিনিসটা কি? এটা একটা অর্ধ সাইটোপ্লাজম জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে একটা অর্ধ তরল, দানাদার, অর্ধ স্বচ্ছ এবং কলের ধর্মীয় একটা পদার্থ। ঠিক আছে, সাইটোপ্লাজম কিন্তু কলের ধর্মীয় একটা পদার্থ এবং এটাকে সাইটোসল, বর্তমানে সাইটোপ্লাজমকে আমরা সাইটোসল বলে থাকি এবং সাইটোপ্লাজমে প্রায় 36টি ধরনের জৈব অজৈব পদার্থ থাকে। ঠিক আছে, এখন সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, সাইটোপ্লাজম বিভিন্ন অঙ্গাণু। তাহলে সাইটোপ্লাজম অঙ্গাণুর মধ্যে কোন অঙ্গাণুটা হচ্ছে তোমার আবরণযুক্ত, কোনটা আবরণবিহীন, ওটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোনটা আবরণযুক্ত কোনটা আবরণবিহীন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা করতে হবে। এখন আসো সাইটোপ্লাজমের কাজ। সাইটোপ্লাজমের কি কাজ? এটা হচ্ছে কোষের ভিতরে থাকা যত অঙ্গ, যত ক্ষুদ্রাঙ্গগুলোকে ধারণ করে বিভিন্ন জৈবিক কাজ করে থাকে। কোষের অম্লত্ব খারত্ব রক্ষা করে, ঠিক আছে, বিভিন্ন বজ্র পদার্থ নিষ্কাশন করে, এটা হচ্ছে কাজ। এখন সাইটোপ্লাজমের ভিতর কোষ গহ্বরের চারিদিকে একটা পাতলা পর্দার আকারে অবস্থিত সাইটোপ্লাজমিক পর্দার নাম হচ্ছে টনোপ্লাস্ট। ঠিক আছে, মানে ধরে নাও এটা একটা কোষ। কোষের ভিতরে তো আমরা জানি উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য হচ্ছে কোষ গহ্বর থাকে। তাহলে এই কোষ গহ্বরের চারিদিকে একটা ছোট্ট একটা আবরণ থাকে, এই আবরণটাকে বলা হয় টনোপ্লাস্ট। ঠিক আছে, এখন সাইটোপ্লাজমের রাসায়নিক উপাদান, সাইটোপ্লাজমে দুই শ্রেণীর উপাদান থাকে, একটা হচ্ছে জৈব আর একটা হচ্ছে অজৈব। ঠিক আছে, এবং সাইটোপ্লাজমে পানির পরিমাণ কত? 65 থেকে 95 ভাগ পানি থাকে। ঠিক আছে, সাইটোপ্লাজমে প্রায় 65 থেকে 96% পানি থাকে। সাইটোপ্লাজমের প্রকৃতিটা কেমন হয়? এটা কলের ধর্মী। ঠিক আছে, এদের উপর বললেই হবে। এখন সাইটোপ্লাজমের বিপাকীয় ভূমিকা। সাইটোপ্লাজম কি করে থাকে? সাইটোপ্লাজম সাধারণত উপচিতি এবং অপচিতি এই দুটা কাজ করে। উপচিতি কি? উপচিতি হচ্ছে কোনো একটা জিনিস তৈরি করা। ঠিক আছে, মানে মনে করো আমরা দুইটা জিনিস, ছোট ছোট দুইটা জিনিস একসাথে করে আমরা একটা বড় জিনিস তৈরি করতেছি, তাহলে এটাকে বলা হচ্ছে উপচিতি। আর একটা বড় জিনিসকে ভেঙে আমরা ছোট ছোট জিনিসে পরিণত করতেছি, একে বলা হচ্ছে অপচিতি। ঠিক আছে, এবং শ্বসনের যে পর্যায়, শ্বসনের চারটা ধাপ আছে না? গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহ তন্ত্রের মধ্যে গ্লাইকোলাইসিস চক্রটা আমাদের সাইটোপ্লাজমে হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, এতটুকু আর এখান থেকে পড়া লাগবে না। তারপরে হচ্ছে এগুলো নিউ টপিক, এগুলো নতুন যোগ হয়েছে, আগে এগুলো ছিল না, দরকার নেই ওগুলো। এখন আসো সাইটোপ্লাজমের বিভিন্ন অঙ্গাণু। এই অঙ্গাণুগুলো, সাইটোপ্লাজমের বিভিন্ন অঙ্গাণুগুলো আমাদের অনেক ইম্পর্টেন্ট, টিকের জন্য বলো সব ক্ষেত্রে এগুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, সবার প্রথমে আসি রাইবোজোম। রাইবোজোম কি? রাইবোজোম কিন্তু এটা একটা আবরণবিহীন অঙ্গাণু। ঠিক আছে, আবরণবিহীন 4-5টা অঙ্গাণুর মধ্যে রাইবোজোম একটা আবরণবিহীন অঙ্গাণু এবং রাইবোজোমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই। হ্যাঁ হ্যাঁ রাখ। আচ্ছা, আসো। তাহলে সাইটোপ্লাজমের একটা অঙ্গাণু হচ্ছে আমাদের রাইবোজোম। ঠিক আছে, এখন রাইবোজোম আছে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের। সাধারণত আমরা এস কে বলা হচ্ছে ভেদবার্গ ইউনিট। এখন এস এর উপর ভিত্তি করে রাইবোজোম হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে 70 এস রাইবোজোম আর একটা হচ্ছে আমাদের 80 এস রাইবোজোম। কত এস রাইবোজোম? একটা 70 এবং একটা হচ্ছে 80 এস রাইবোজোম। যেগুলো আমাদের আদি কোষ সেগুলো হচ্ছে আমাদের 70 এস রাইবোজোম থাকে। ঠিক আছে, রাইবোজোমের কোনো আবরণ থাকে না এবং যেগুলো আদি কোষ সেগুলো থাকে হচ্ছে আমাদের 70 এস রাইবোজোম। ঠিক আছে, এখন কোলাই কোষে এদের সংখ্যা প্রায় 20,000 এবং শুষ্ক ওজনের প্রায় 22% হচ্ছে রাইবোজোম। কোলাই যে ব্যাকটেরিয়া আছে তার এখানে রাইবোজোমের সংখ্যা হচ্ছে প্রায় 20,000 এবং এর ওজনের প্রায় 22% হচ্ছে রাইবোজোম। ঠিক আছে, এই জন্য রাইবোজোমকে আমাদের সার্বজনীন অঙ্গাণু বলা হয়। রাইবোজোমকে কেন সার্বজনীন অঙ্গাণু বলা হয়? কারণ এটা আমাদের
আদি কোষ, প্রকৃত কোষ, সব কোষের মধ্যেই রাইবোজোম থাকে। এই জন্য রাইবোজোমকে আমাদের সার্বজনীন অঙ্গাণু বলা হয়, এটা মনে রাখবা। ঠিক আছে, রাইবোজোম কে আবিষ্কার করছে? দরকার নাই। আচ্ছা, আচ্ছা, রাইবোজোমকে সর্বপ্রথম নামকরণ করা হয়েছিল মাইক্রোজোম হিসেবে। ঠিক আছে, সর্বপ্রথম বিজ্ঞানী আলবার্ট ক্লড রাইবোজোমটা আবিষ্কার করেন সেন্ট্রিফিউজ যন্ত্রের মাধ্যমে, দিয়ে রাইবোজোমের নামকরণ করেন আলবার্ট মাইক্রোজোম। ঠিক আছে, এবং এরপর বিজ্ঞানী জর্জ প্যালেট 1955 সালে ভারী এই কোষের ভিতরে ভারী বস্তুগুলোকে রাইবোজোম নামকরণ করেন। ঠিক আছে, তাহলে মাইক্রোজোম থেকে রাইবোজোমটা আসছে। আচ্ছা, এখন ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া ও নিউক্লিওপ্লাজমে রাইবোনিউক্লিয় প্রোটিন কণা নামক ক্ষুদ্র রাইবোজোম আবিষ্কৃত হয়েছে। তাহলে বর্তমানে কিছু রাইবোনিউক্লিয় প্রোটিন কণা নামে কিছু ক্ষুদ্রকার রাইবোজোম আবিষ্কৃত হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এখন আসো রাইবোজোমের প্রকারভেদ। রাইবোজোম সাধারণত 70S হয়ে থাকে আর 80S হয়ে থাকে। আমরা যারা প্রকৃত জীবী প্রাণী তাদের মধ্যে 80S রাইবোজোম থাকে, এবং যারা হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস, এরা এরা হচ্ছে আমাদের 70S রাইবোজোম নিয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমরা যদি 70S রাইবোজোমকে যদি ভাঙি তাহলে আমরা কি পাবো? 70S রাইবোজোমের মধ্যে আমরা পাবো হচ্ছে 50S প্লাস 30S। ঠিক আছে, আর আমরা যদি 80S রাইবোজোমকে ভাঙি আমরা কি পাবো? 60S প্লাস 40S। এটা হওয়ার কারণ কি? দেখো, 50 আর 30 মিলে হয় হচ্ছে আমাদের 80, কিন্তু 70 হওয়ার কারণ কি? আর হচ্ছে 60 আর 40 মিল হয় 100, তাহলে 80 হওয়ার কারণ কি? এই কারণ হচ্ছে এরা ওভারল্যাপিং করে। মনে করি এটা একটা 50 আর এটা হচ্ছে আমাদের 30, কিন্তু এই মাঝখানে একটা ওভারল্যাপিং করে এই পুরোটা মিলে আমাদের হচ্ছে 70S। ঠিক আছে, তাহলে 50 আর 30 এটা ওভারল্যাপিং করার ফলে আমাদের আসছে 70। একইভাবে আমাদের হচ্ছে 60 আর 40 ওভারল্যাপিং করার ফলে, ঠিক আছে, ওভারল্যাপিং করার ফলে এই জায়গাটা না থাকার কারণে আমাদের আসছে কত? 80S। বুঝতে পারছো? তাহলে এটাই হচ্ছে আমাদের। তাহলে 70S কে ভাঙলে পাবো 50S আর 30S, আর 80S কে ভাঙলে পাবো 60S আর 40S। ঠিক আছে, এবং এস কে বলা হচ্ছে ভেদবার্গ ইউনিট। এস কে কি ইউনিট বলা হচ্ছে? ভেদবার্গ ইউনিট। ভেদবার্গ ইউনিটটা কি? ভেদবার্গ ইউনিট হচ্ছে তলানি পড়ার হার। ঠিক আছে, তলানি পড়ার হার মানে অনেকগুলো রাইবোজোমকে একসঙ্গে নিয়ে যদি আমরা একটা সেন্ট্রিফিউজ যন্ত্র, যে যন্ত্রটা ঘোরায় না, ওই যন্ত্রের মধ্যে যদি রাখি তাহলে এটা কত তাড়াতাড়ি তলানি পড়ে সেটাকে বলা হচ্ছে আমাদের ভেদবার্গ ইউনিট। ঠিক আছে, এখন আসো রাইবোজোমের রাসায়নিক গঠন। আচ্ছা, রাইবোজোমের রাসায়নিক গঠনের মধ্যে আসি। আচ্ছা, এখন আসো 70S রাইবোজোম। রাইবোজোমের প্রধান উপাদান হচ্ছে প্রোটিন আর আরএনএ। ঠিক আছে, এদের অনুপাত 1:1। 70S রাইবোজোমে রয়েছে, 70S রাইবোজোমে আরো কি কি রয়েছে? 23S আছে, 16S আছে, আর 5S আছে। ঠিক আছে, এই তিনটি আরএনএ অণু থাকে এবং 52 ধরনের প্রোটিন থাকে 70S রাইবোজোমে। ঠিক আছে, আর 80S রাইবোজোমে কি থাকে? 28S, 18S, 5.8S আর 5S, এবং 4টি আরএনএ প্রোটিন থাকে। এটা একটু মনে রাখবো। মানে 70S কি থাকে আর 80S কি থাকে, এটা একটু মনে রাখতে হবে। এখন আসো আমাদের রাইবোজোমের কাজ। রাইবোজোম কি কাজ করে? রাইবোজোম, মনে রাখবো, রাইবোজোম প্রধানত প্রোটিন তৈরি করে। কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। রাইবোজোমের প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষণ করা। ঠিক আছে, এই জন্য রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। রাইবোজোম কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। এছাড়া গ্লুকোজের ফসফোরাইলেশন এবং স্নেহ জাতীয় পদার্থের বিপাক রাইবোজোমে সংঘটিত হয়ে থাকে। ঠিক আছে, মেসেঞ্জার আরএনএ, নিউক্লিয়াস এনজাইম ও নতুন পলিপেপটাইড চেইনকে প্রোটিওলাইটিক এনজাইমের যে কোনো ক্ষতিকর ক্রিয়া থেকে সুরক্ষা করে। রাইবোজোম কিন্তু তোমার এই মেসেঞ্জার আরএনএ কে সুরক্ষাও করে থাকে। ঠিক আছে, এটা একটু মনে রাখবে। এখন গোলগি বডি। গোলগি বডি জিনিসটা কি? গোলগি বডি হচ্ছে, এটা আমাকে একটা কোষ, কোষের ভিতরে একটা খাবার নিয়ে যেতে হবে, বাইরে থেকে কোষের ভিতরে আমি একটা খাবার নিয়ে যাব। তো এটা ট্রান্সপোর্টার হিসেবে কাজ করবে গলগি বডি। এইভাবে গলগি বডি থাকবে, এই গলগি বডি থেকে এইভাবে খাবারটা আমার ভেতরের দিকে নিউক্লিয়াসের কাছে চলে যাবে। এটা হচ্ছে আমাদের গলগি বডির কাজ। বুঝতে পারছো? তাহলে ইতালিয়ান বিজ্ঞানী ক্যামিলো গোলগি গোলগি বডি সর্বপ্রথম 1898 সালে আবিষ্কার করে, থেকে পেঁচা আর বিড়ালের স্নায়ুকোষ থেকে। ঠিক আছে, তিনি গোলগি বডি সর্বপ্রথম আবিষ্কার করেন। এখন মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গোলগি বডি সৃষ্টি হয়। ঠিক আছে, গোলগি বডি কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে সৃষ্টি হয়। এদেরকে বলা হয় ডিকটায়োসোম এবং ইডিওসোম। ঠিক আছে, ডিকটায়োসোম বা ইডিওসোম বলা হয়। এই রাইবোজোমগুলো যেহেতু আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হচ্ছে, এই জন্য রাইবোজোমকে বলা হয় ডিকটায়োসোম আর ইডিওসোম। ঠিক আছে, রাইবোজোমকে বলা হচ্ছে ডিকটায়োসোম আর ইডিওসোম। আচ্ছা,
এছাড়া রাইবোজোম কি কাজ করে? রাইবোজোম হচ্ছে বললাম তো কোষের বাইরে থেকে সেল আবরণী থেকে কোষের ভিতরে নিউক্লিয়াস পর্যন্ত আমাদের খাবারটা পরিবহন করে নিয়ে যায়, ঠিক আছে? বা অন্যান্য যে কোনো জিনিস কোষের বাইরে থেকে ভিতরে নিয়ে যেতে কাজ করে হচ্ছে আমাদের এই রাইবোজোম। এই রাইবোজোম এই হচ্ছে গোলগি বডি এই কাজটা করে থাকে, ঠিক আছে? এই জন্য গোলগি বডিকে কি বলা হয়? কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। এই জন্য আমরা গোলগি বডিকে কি বলি? কোষের ট্রাফিক পুলিশ বলি। এখন আসো গোলগি বডির গঠনে কি আছে। গোলগি বডির আমরা গঠন যদি দেখি, এখানে কিছু সিস্টার্নি থাকে। এই যে লম্বা লম্বা বড় বড় দেখতেছো, এই জিনিসগুলোকে বলা হচ্ছে সিস্টার্নি, ঠিক আছে? বলে সিস্টার্নি। এর মধ্যে কিছু আছে সিস সিস্টার্নি, কিছু আছে ট্রান্স সিস্টার্নি, ঠিক আছে? যেগুলো ভিতরের দিকে থাকে সেগুলো বলে সিস সিস্টার্নি, কোষের ভিতরের দিকে, এবং যেগুলো কোষের বাইরের দিকে থাকে সেগুলো বলে ট্রান্স সিস্টার্নি। আর এই বাইরের দিকে থাকে ভেসিকল, ছোট ছোট কি থাকে? ভেসিকল বাইরের দিকে এরকম ছোট ছোট, এগুলোকে বলা হচ্ছে ভেসিকল। এই দেখুন বাইরের দিক দিয়ে থাকে, ঠিক আছে? তো এইভাবে এটা খাওয়ার ভিতরের দিকে নিয়ে যায়। আচ্ছা, এখন গোলগি বডি দেখো, গোলগি যন্ত্রের কতগুলো চ্যাপ্টা থলে থাকে, এই থলেগুলোকে বলা হচ্ছে সিস্টার্নি, ঠিক আছে? কিছু অনিয়মিত নালিকা ও ভেসিকল সমূহকে ট্রান্স গোলগি নেটওয়ার্ক তৈরি হয়। তাহলে অনেকগুলো সিস্টার্নি আর ভেসিকল মিলে কি তৈরি করে? একটা ট্রান্স গোলগি নেটওয়ার্ক তৈরি করে, ওকে? সিস্টার্নি একসাথে গাদা গাদা হিসেবে একসঙ্গে থাকে। প্রতিটি স্বতন্ত্র গাদাকে বলা হয় গোলগি বডি, ঠিক আছে, বা ডিকটাইজম। তাহলে এই সিস্টার্নি গুলো একসঙ্গে গাদা গাদা থাকে, এই পুরো একটা গাদাকে বলা হচ্ছে আমাদের গোলগি বডি বা ডিকটাইজম, ঠিক আছে? এখন গোলগি বডি, গোলগি যন্ত্রের প্লাজমা মেমব্রেনের কাছে যেটা থাকে সেটাকে বলা হয় ট্রান্স সিস্টার্নি, কেন্দ্রের দিকে যেটা থাকে সেটাকে বলা হয় সিস সিস্টার্নি, ঠিক আছে? এইটা বলা হয়। এখন হচ্ছে ট্রান্স ফেজ এর শেষে সিস্টার্নাকে বলা হয় ট্রান্স সিস্টার্নি, এবং এদের একবারে শেষের দিকে যেটা থাকে সেটাকে বলা হচ্ছে ট্রান্স মানে এটা হলো তোমার মনে করো মেমব্রেন, কোষ মেমব্রেন যেটা থাকে সেটাকে বলা হচ্ছে ট্রান্স সিস্টার্নি, মাঝখানে যেটা থাকে সেটা মিডিয়াল সিস্টার্নি, ঠিক আছে? এবং এদের ভিতরে কিছু ভ্যাকুওল থাকে, ঠিক আছে? কিছু ভ্যাকুওল এবং কিছু ভেসিকল, এগুলো ছোট ছোট দানার মতো থাকে, ভ্যাকুওল এবং ভেসিকল। আচ্ছা, এখন হচ্ছে রাসায়নিক গঠন। গোলগি বডি আবরণীতে প্রায় 60 ভাগ হচ্ছে প্রোটিন আর 40 ভাগ হচ্ছে ফসফোলিপিড। তাহলে আমাদের গোলগি বডি আবরণীতে কি থাকে? 60 ভাগ হচ্ছে আমার প্রোটিন থাকে, আর 40 ভাগ থাকে হচ্ছে আমাদের ফসফোলিপিড, ঠিক আছে? প্রকারভেদ, গোলগি বডি হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে কি সিস্টার্নি থাকে এখানে, ভেসিকল থাকে, আর হচ্ছে ভ্যাকুওল থাকে। সিস্টার্নি, ভেসিকল এন্ড ভ্যাকুওল, ঠিক আছে? এখন হচ্ছে গোলগি বডির কাজ কি? গোলগি বডি কি কাজ করে? একটা মনে রাখবা যে আমাদের লাইসোজোম যেটা আছে, যেটা হচ্ছে কি করে, লাইসোজোম কি করে, এটা ভেঙে গেলে আমাদের কোষের অটোলাইসিস হয়। এই লাইসোজোমটা আমাদের গোলগি বডি থেকে আসে, ঠিক আছে? এটা লাইসোজোম, ও এটা কি করে? লাইসোজোম ও ভিটামিন তৈরিতে কাজ করে, ঠিক আছে? এটা এছাড়া কি করে? এটা এছাড়া লিপিড সংশ্লেষণে কাজ করে, কিছু এনজাইম সংশ্লেষণে কাজ করে। তাহলে গোলগি বডি এতগুলো কাজ করে, ঠিক আছে? এছাড়া গোলগি বডি কি করে? এছাড়া গোলগি বডির কাজ হচ্ছে কোষস্থ পানি বের করে দেওয়া। তারপর হচ্ছে গোলগি বডি কার্বোহাইড্রেট ফ্যাক্টরি হিসেবে কাজ করে। তাহলে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কাকে বলে? গোলগি বডিকে বলা হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, ঠিক আছে? এটা মাইটোকন্ড্রিয়াকে এটিপি উৎপাদনের জন্য উদ্বুদ্ধ করে, ঠিক আছে? এটা হচ্ছে প্রোটিন ও ভিটামিন সঞ্চয় করে থাকে, ঠিক আছে? তাহলে গোলগি বডির আমাদের এতগুলো কাজ। এখন আসলে লাইসোজোম। লাইসোজোমটা কি? লাইসোজোম হচ্ছে একটা কোষের ভিতরে একটা ছোট একটা থলি থাকে, যেটা কি করে, মনে করো কোষটা কোনো সময় ক্যান্সার আক্রান্ত হয়ে কোষটা মনে করো এখন একা একা অনেক বেশি বিভাজিত হচ্ছে। আগে মনে করো কোষটা একদিনে একটা থেকে দুইটা হতো, এখন একদিনে মনে করো একটা থেকে 5,000টা কোষ হচ্ছে। তো এটাকে বলা হচ্ছে টিউমার। তো যখনই কোষের এরকম কোনো তোমার হচ্ছে ডিএনএ তে চেঞ্জ হবে, তখন এই লাইসোজোমটা ফেটে যায় ওই কোষটাকে মেরে ফেলবে, ঠিক আছে? তখন কি হবে? ওই লাইসোজোমটা ফেটে যেয়ে ওই কোষটাকে মেরে ফেলবে। তো এই লাইসোজোমটা কোষের অটোলাইসিসে কাজ করে, ঠিক আছে? উৎপত্তি, তাহলে প্রায় সব প্রাণী কোষে এবং বিশেষ করে বৃক্কে আমাদের এই লাইসোজোমটা থাকে, ঠিক আছে? সম্প্রতি উদ্ভিদ কোষেও লাইসোজোমের ন্যায় কিছু স্ফেরোজোম আবিষ্কৃত হয়েছে। সম্প্রতি উদ্ভিদ কোষেও আমাদের লাইসোজোমের মতো কিছু। আচ্ছা, সম্প্রতি উদ্ভিদ কোষেও আমরা সাধারণত লাইসোজোমটা আমাদের প্রাণী কোষে থাকে, কিন্তু সম্প্রতি উদ্ভিদ কোষেও কিছু লাইসোজোম আবিষ্কৃত হয়েছে যেগুলোকে বলা হয় স্ফেরোজোম বলা হচ্ছে, ঠিক আছে?
এদেরকে বলা হয় কি, অলিওসোম। অলিওসোমও বলা হয়ে থাকে, আকারে ছোট হয়ে থাকে। অলিওসোম এর ঝিল্লি এক স্তর বিশিষ্ট বলে আমরা জানি। আচ্ছা, এখন আসো, কতক বস্তু লাইসোজোমের ঝিল্লিতে স্থিতি দান করে যার ফলে লাইসোজোম থেকে এনজাইম সমূহ বের হয়ে আসতে পারে না। এদেরকে বলা হয় লাইসোজোম স্টেবিলাইজার। ঠিক আছে, এখন লাইসোজোম তো এটা, তাই না? লাইসোজোমটা যদি ফেটে যায় তাড়াতাড়ি, তাহলে একটা কোষের জীবন তো লাইসোজোমের উপর নির্ভর করে। তো লাইসোজোম তো সহজে ফাটা যাবে না, এই জন্য লাইসোজোমের ঝিল্লিতে কিছু পদার্থ থাকে যেটা লাইসোজোমকে ভাঙতে দেয় না, এটাকে বলে স্টেবিলাইজার। ঠিক আছে, এবং লাইসোজোম আর কিছু পদার্থ থাকে যেগুলো লাইসোজোমকে ফাটায়, লাইসোজোম থেকে বিভিন্ন এনজাইম সমূহ বের করে দেয়, এটাকে বলে ল্যাভিলাইজার। ঠিক আছে, তাহলে স্টেবিলাইজার লাইসোজোমকে স্টেবল করে রাখে, আর ল্যাভিলাইজার হচ্ছে লাইসোজোমকে ভেঙে দেয়। ঠিক আছে, লাইসোজোমের গঠন কি থাকে লাইসোজোমের ভিতর? এখানে প্রায় 40 থেকে 50 ধরনের এনজাইম থাকে আমাদের লাইসোজোমের ভিতর। ঠিক আছে, এনজাইমগুলোর মধ্যে ডিএনএস, আরএনএস, এর ডিএনএ কে ভাঙে, আরএনএ কে ভাঙে, তারপর অ্যাসিড লাইপেজ, অ্যাস্টারেজ, এই এনজাইমগুলো থাকে। লাইসোজোমের কাজ কি? লাইসোজোমের কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস করা, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণুকে ধ্বংস করা, এটা লাইসোজোমের কাজ। এছাড়া লাইসোজোম কি কাজ করে থাকে? অটোলাইসিস, মানে একা একাই সে কোষটাকে খেয়ে ফেলে। ঠিক আছে, মানে যখন আর কোষটার দরকার নেই তখন সে একা একাই কোষটাকে খেয়ে ফেলে। তারপরে লাইসোজোম অন্তঃকোষীয় পরিপাক নিয়ন্ত্রণ করে। লাইসোজোম কি করে? অন্তঃকোষীয় পরিপাক নিয়ন্ত্রণ করে থাকে। ঠিক আছে, আচ্ছা, এই যে লাইসোজোমের কাজগুলো এটা একবার পড়বো, সবগুলো কাজগুলো কিন্তু দরকার। ঠিক আছে, তারপরে লাইসোজোম কি করে? এটা ক্যান্সার সৃষ্টিও করতে পারে লাইসোজোম। ঠিক আছে, তারপরে শুক্রাণুর লাইসোজোম নিঃসৃত হায়ালুরোনিডেজ এনজাইম ডিম্বাণুর আবরণের অংশ বিশেষের বিগলন ঘটায়। শুক্রাণুর মাথাতে, এটা মনে করো শুক্রাণু, এর মাথাতেও লাইসোজোম লাগানো থাকবে যেটা ডিম্বাণুর ভিতরে ঢুকতে সাহায্য করে। তো কাজগুলো তুমি পড়ে নিবা। এখন আসো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কি জিনিস? এটা হচ্ছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মূলত আমাদের নিউক্লিয়াসটাকে ধরে রাখতে কাজ করে। মনে করো এটা একটা কোষ, ভিতরে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসটা তো এখান থেকে সরে সরে এইদিকে যে কোনো দিকে যেতে পারে। তো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হচ্ছে এই নিউক্লিয়াসটাকে ধরে রাখা। মনে করো চারিদিক থেকে এরকম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এসে নিউক্লিয়াসটাকে ধরে রাখে, এটাই হচ্ছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উৎপত্তি কোথায় থেকে? এটা হচ্ছে আমাদের সাইটোপ্লাজমীয় ঝিল্লি বা নিউক্লিয় ঝিল্লি বা কোষ ঝিল্লি থেকে উৎপন্ন। মানে এই যে নিউক্লিয়াসের ঝিল্লি বা এই যে বাইরের দিকে কোষের ঝিল্লি, এই ঝিল্লিগুলো থেকে আমাদের কিছু টেন্ডন, মনে করো একটা দড়ি, যে দড়িটা আমাদের নিউক্লিয়াসটাকে তার জায়গাতে ধরে রাখে, এটাকে বলা হচ্ছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, আচ্ছা, তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভৌত গঠন কি? এখানে কি থাকে? এখানে হচ্ছে আমাদের সিস্টার্নি থাকে, ভেসিকল থাকে, আর টিউবিউল থাকে। এন্ডোপ্লাজমিক ওই তোমার গোলগি বডির মতো সিস্টার্নি, ভেসিকল, টিউবিউল এগুলো মিলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গঠিত। এর রাসায়নিক গঠনের মধ্যে কি থাকে? এখানে প্রায় 15 ধরনের এনজাইম থাকে। লাইসোজোমে প্রায় 40 থেকে 50 ধরনের এনজাইম থাকে, কিন্তু এখানে প্রায় 15 ধরনের এনজাইম আমাদের থাকে। ঠিক আছে, আচ্ছা, এবং এটাকে গ্লাইঅক্সিজোম নামক ক্ষুদ্র কণিকাও থাকতে পারে এর ভিতরে। এবং অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন অংশকে মাইক্রোজোম বলা হয়। ঠিক আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে মসৃণ, একটা অমসৃণ। মনে করো এটা একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এর কিছু অংশ হচ্ছে আমাদের এরকম গোল গোল দানাদার পদার্থ থাকে, এগুলোকে বলা হয় আমাদের রাইবোজোম। যে আমরা যে রাইবোজোম পড়ে আসলাম না, এই রাইবোজোমটা মূলত এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে লাগানো থাকে। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে অংশে রাইবোজোম লাগানো থাকে এটাকে বলা হচ্ছে অমসৃণ অংশ। তো আমরা জানি কি রাইবোজোম প্রোটিন তৈরি করে, তাহলে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমাদের প্রোটিন তৈরি করে। ঠিক আছে, এটা মনে রাখবা। এবং মসৃণ যেটা, সেটা আমাদের প্রোটিন তৈরিতে সাহায্য করে না। ঠিক আছে, এটুকু মনে রাখবা। এখন আসো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ, এটা কি কাজ করে? এটা হচ্ছে প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করে। ঠিক আছে, অমসৃণ যেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ওখানে কি থাকে? রাইবোজোম থাকে, তাহলে এটা কি করে? প্রোটিন সংশ্লেষণ করে। তারপরে কি, এটা আরো বিভিন্ন ধরনের ভিটামিন, স্টেরয়েড এগুলো তৈরিতে সাহায্য করে। ঠিক আছে, অনেকের মধ্যে কোষ প্রাচীরের জন্য সেলুলোজও তৈরি করে থাকে, এবং রাইবোজোমে উৎপন্ন প্রোটিন পরিবহনে এটা প্রধান ভূমিকা পালন করে। মনে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাইটোকন্ড্রিয়া কি জিনিস? ঠিক আছে, আচ্ছা,
মিটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। মিটোকন্ড্রিয়া কি, প্লাস্টিড কি, সেন্ট্রিওল কি, কোষ কঙ্কাল, এগুলো পড়াবো আমি আজকে। এসব মাইটোকন্ড্রিয়া। আমরা আগে বলেছি মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়, কোষের পাওয়ার হাউস বলা হয় বা শক্তিঘর বলা হয় কাকে, মাইটোকন্ড্রিয়াকে। ঠিক আছে, তো মাইটোকন্ড্রিয়া কয় স্তর বিশিষ্ট, এটা দ্বিস্তর বিশিষ্ট আবরণী ঝিল্লি দ্বারা সীমাবদ্ধ সাইটোপ্লাজমস্থ যে অঙ্গাণু ক্রেবস চক্র ও ইলেকট্রন প্রবাহ তন্ত্রটা ধারণ করে থাকে তাকে বলা হয় মাইটোকন্ড্রিয়া। তাহলে আমাদের গ্লুকোজ থেকে যে আমরা শক্তি তৈরি করি না, এর চারটা ধাপ ছিল, গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোলিন, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহ তন্ত্র। এর মধ্যে আমাদের যে গ্লাইকোলাইসিস এটা সাইটোপ্লাজমে হয়, কিন্তু ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহ তন্ত্র এগুলো কিন্তু আমাদের মাইটোকন্ড্রিয়ার ভিতরে হয়। ঠিক আছে, আচ্ছা নামকরণ কে করছে, কলিকার, বিজ্ঞানী কলিকার মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন। ঠিক আছে, বিজ্ঞানী কলিকার কি করেন, মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন। আচ্ছা, আচ্ছা তারপরে এত সালে আণুবীক্ষণিক সাহায্যে সাইটোপ্লাজমের নানা আকৃতি বিশিষ্ট কিছু অঙ্গাণু দেখতে পায় এবং ফ্লেমিং ফ্লেমিং সুতার এক প্রতি মাইটোকন্ড্রিয়াকে প্রত্যক্ষ করেন। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার নামকরণ মূলত করেন হচ্ছে বেন্ডা। বেন্ডা মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন। ঠিক আছে, এটার সঙ্গে টিকে আসে। মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কত, এটা একটা কোষে প্রায় 300 থেকে 400টা মাইটোকন্ড্রিয়া থাকতে পারে, তবে আমাদের অঙ্গ অনুযায়ী আলাদা আলাদা হতে পারে। যেমন যকৃতে প্রায় 1000টি মাইটোকন্ড্রিয়া থাকে। ঠিক আছে, অ্যামিবাতে আরো বেশি মাইটোকন্ড্রিয়া থাকতে পারে। তো মাইটোকন্ড্রিয়াতে কি কি থাকে দেখো, আমি যদি একটা মাইটোকন্ড্রিয়া দাগাই, মনে করো এটা একটা মাইটোকন্ড্রিয়া, এবং এখানে কি হয়, এখানে এরকম এরকম কিছু জিনিস থাকে। এটা হলো মাইটোকন্ড্রিয়া, এবং এটা পুরোটাকে বলে মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, এর দুইটা লেয়ার থাকে, একটা আউটার লেয়ার আর ভিতরটা হচ্ছে ইনার লেয়ার। এখন এই মাইটোকন্ড্রিয়ার ভিতরে থাকে হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে তরলটা থাকে তাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। ঠিক আছে, এবং ম্যাট্রিকের উপরে আমার যে লম্বা লম্বা জিনিস থাকে সেগুলো বলে ক্রিস্টি। এই যে লম্বা লম্বা পিরামিডের মতো, এগুলোকে বলা হয় কি, ক্রিস্টি। কি বলা হচ্ছে, ক্রিস্টি। এবং ক্রিস্টির গায়ে এরকম গোল গোল কিছু অক্সিজম লেগে থাকে। কি লেগে থাকে, এরকম গোল গোল লেগে থাকে হচ্ছে আমাদের অক্সিজম। ঠিক আছে, ক্রিস্টির গায়ে গোল গোল লেগে থাকে অক্সিজম, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, তো এতটুকু হচ্ছে আমার মাইটোকন্ড্রিয়ার গঠন। তো কি কি পড়ছিলাম, মাইটোকন্ড্রিয়ার দুটা লেয়ার থাকে, একটা হচ্ছে আচ্ছা বাইরের মেমব্রেন থাকে আর ভিতরের মেমব্রেন, এবং এখানে এই বাইরের এটা এটা একটা বহিস্থ কক্ষ, আর এটা ভিতরে এই যে লম্বা লম্বা জিনিসগুলা এগুলোকে বলা হচ্ছে কি আমাদের ক্রিস্টি। লম্বা লম্বা গুলোকে বলে ক্রিস্টি। ঠিক আছে, ক্রিস্টির গায়ে ছোট ছোট যে দানা লেগে থাকে, এই দানাগুলোকে বলা হচ্ছে অক্সিজম। কি বলা হচ্ছে, অক্সিজম বলা হচ্ছে। ঠিক আছে, ক্রিস্টির গায়ে ছোট ছোট দানাকে বলা হচ্ছে অক্সিজম। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার দুই এক প্রকোষ্ঠ থাকে, একটা বাইরের প্রকোষ্ঠ একটা অভ্যন্তরীণ প্রকোষ্ঠ। ক্রিস্টি লম্বা লম্বা, এই যে লম্বা লম্বা ইয়াগুলা এগুলোকে বলা হচ্ছে আমাদের ক্রিস্টি। ঠিক আছে, অক্সিজম কি, ক্রিস্টির গায়ে যে ছোট ছোট দানা লেগে থাকে তাকে বলা হচ্ছে আমাদের অক্সিজম। মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরীণ অন্তর্গাতে অতি সূক্ষ্ম অসংখ্য দানা লেগে থাকে, দানাকে বলা হচ্ছে অক্সিজম। ঠিক আছে, এটিপি সিনথেটেস ও এটিসি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন ক্রিস্টিতে অবস্থান করে এটিপি সিনথেসিস নামক গোলাকার বস্তুকণা। ঠিক আছে, যেটা আমাদের কি করে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেটটা ধারণ করে আমাদের যে ওই শক্তি উৎপাদন করার জন্য গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল করে ক্রেবস চক্র। ঠিক আছে, ওর যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এই ক্রিস্টির সঙ্গে লেগে থাকে। ঠিক আছে, এখন মাইটোকন্ড্রিয়ার ডিএনএ, আমরা আগে বলছি মাইটোকন্ড্রিয়া কিন্তু আমাদের বডির একটা পার্ট আগে ছিল না, এটা আমাদের কোষের পার্ট ছিল না, এটা পরবর্তীতে আমাদের কোষের মধ্যে এসে ঢুকছে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের কোষে আগে মাইটোকন্ড্রিয়া ছিল না। তো মাইটোকন্ড্রিয়া এই জন্য এখানে 70 এস রাইবোজোম থাকে, আমাদের কোষে 80 এস হলেও এখানে থাকে হচ্ছে 70 এস রাইবোজোম। রাসায়নিক গঠন, মাইটোকন্ড্রিয়াতে কি থাকে, এর 65% থাকে প্রোটিন, 29% থাকে হচ্ছে গ্লিসারাইড, 4% লেসিথিন, এগুলো হয়তো দরকার নেই। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার অন্তঃঝিল্লিতে কার্ডিওলিপিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে, এটা একটা ফসফোলিপিড। মাইটোকন্ড্রিয়ার কাজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাইটোকন্ড্রিয়ার কাজ কি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এটা কি কাজ করে, সর্বপ্রথম কাজ কি করে, এটা শক্তি উৎপাদন করে। ঠিক আছে, তারপরে কি কাজ করে, সব জোড়া জোড়া যে জিনিসগুলা সেগুলা হচ্ছে মাইটোকন্ড্রিয়া করে, এই জিনিসগুলো মনে রাখবা।
যে জোড়া জোড়া কাজগুলো মাইটোকন্ড্রিয়া করে। যেমন হচ্ছে কি, এটা কি করে, এটা ডিএনএ আরএনএ তৈরি করে, এটা কি করে ক্যালসিয়াম পটাশিয়াম তৈরি করে, এটা কি করে শুক্রাণু ডিম্বাণুর গঠনে সহায়তা করে। ঠিক আছে, জোড়া জোড়া কাজগুলা। ঠিক আছে, তারপর এটা রক্তকণিকা ও হরমোন উৎপাদনে সাহায্য করে। জোড়া জোড়া যে 4-5টা কাজ মাইটোকন্ড্রিয়া করে। ঠিক আছে। আচ্ছা, তারপরে এন্ডোসিম্বায়ন্ট মাইটোকন্ড্রিয়াকে কিন্তু আমাদের এন্ডোসিম্বায়ন্ট বলা হয়। কারণ কি? কারণ মাইটোকন্ড্রিয়া আর হচ্ছে প্লাস্টিড প্রথমে আমাদের বডিতে ছিল না। ইউক্যারিওটিক কোষে বিদ্যমান ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া কোষের এন্ডোসিম্বায়োসিস হিসেবে গণ্য করা হয়, কারণ এগুলা আমাদের বডিতে আগে ছিল না, কিন্তু পরবর্তীতে আমাদের বডিতে এসেছে। ঠিক আছে। আচ্ছা, এখন আসা হলো প্লাস্টিড। প্লাস্টিড কি? এটা হচ্ছে উদ্ভিদ কোষের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে প্লাস্টিড। ঠিক আছে। তো প্লাস্টিড দেখতে কেমন? উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত ডিম্বাকৃতি, ফিতাকৃতি এবং তারকাকৃতি। ঠিক আছে, সজীব কর্ণাধার বস্তুই হলো প্লাস্টিড। যে সজীব যে বস্তু থাকে সেটাকে বলা হচ্ছে আমাদের প্লাস্টিড। ঠিক আছে। প্লাস্টিডে কি থাকে? স্ট্রোমা থাকে, গ্রানা থাকে। প্লাস্টিডে কি থাকে? স্ট্রোমা আর গ্রানা। ঠিক আছে। এবং কিছু থাইলাকয়েড থাকে। সব বলতেছে ধীরে ধীরে, সমস্যা নেই। আচ্ছা, এখন কারো কারো প্লাস্টিড থাকে না। মূলত কি, প্লাস্টিড একটা অঙ্গাণু যার ভিতরে আমাদের ক্লোরোফিল থাকে। সাধারণত ক্লোরোফিল আমাদের সূর্যালোক ব্যবহার করে খাদ্য তৈরি করে। ঠিক আছে, ক্লোরোপ্লাস্টের কিন্তু কাজ নেই, কাজ হচ্ছে ক্লোরোফিলের। তাই কি, অনেক ব্যাকটেরিয়াতে যাদের প্লাস্টিড থাকে না কিন্তু তাদের ভিতরে খাদ্য তৈরি হয়। কারণ কি, তাদের প্লাস্টিড থাকে না। মনে করো একটা প্লাস্টিড একটা অঙ্গাণু, এর ভিতরে এরকম এরকম থাইলাকয়েড থাকে, এগুলোকে বলা হচ্ছে, এর ভিতরে থাকে ক্লোরোফিল, ছোট ছোট দানা। আমাদের মেন কাজ করে ক্লোরোফিল, এই ছোট ছোট দানা, এরা খাদ্য তৈরি করে। আচ্ছা, তো মনে করো এই ছত্রাক, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, এদের মধ্যে প্লাস্টিক নেই। ঠিক আছে, কিন্তু নীলাভ সবুজ শৈবালে কি হয়, প্লাজমা মেমব্রেনের ভিতরে প্রবিষ্ট থাইলাকয়েড সৃষ্টি করে এবং থাইলাকয়েডের ভিতরে ক্লোরোফিল থাকে। ঠিক আছে, তাহলে নীলাভ সবুজ শৈবাল কিন্তু খাদ্য তৈরি করে, কিন্তু এদের কোনো প্লাস্টিক নেই। এরা সূর্যালোক ব্যবহার করে খাদ্য তৈরি করে, কিন্তু এদের কোনো প্লাস্টিক নেই। কিন্তু তাও কিভাবে খাদ্য তৈরি করে? কারণ এদের মধ্যে ক্লোরোফিল আছে। মেন কাজটা করে ক্লোরোফিল, আমার ক্লোরোফিল থাকলেই হলো। আর ক্লোরোফিল যদি প্লাস্টিডের ভিতর থাকে তাহলে ভালো, যদি প্লাস্টিড নাও থাকে, যদি ক্লোরোফিল এমনি যদি মুক্তভাবে থাকে, তো তাও এটা খাদ্য তৈরি করবে। ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রাখবা। এখন আসো আমাদের প্লাস্টিডের প্রকারভেদ। আচ্ছা, প্লাস্টিড হলো বর্ণযুক্ত। ঠিক আছে, তো একটা প্লাস্টিড হচ্ছে বর্ণযুক্ত, কিছু প্লাস্টিড আছে বর্ণবিহীন। বর্ণবিহীনটা হলো লিউকোপ্লাস্ট। এটা সাধারণত বর্ণবিহীন যে প্লাস্টিড সেটাকে বলে লিউকোপ্লাস্ট। এবং এটা কি করে, এটা সাধারণত উদ্ভিদের মূলে থাকে। যেমন সাদা হয়ে থাকে না, যেটা মাটির নিচে থাকে সেই জিনিসটা সাদা হয়ে যায়। মনে করো হচ্ছে কি বলে, এই একটা গাছ, মনে করো ঘাস আছে, ঘাসের উপর তুমি একটা ইটা দিয়ে রাখছো, ঘাসটা সাদা হয়ে গেছে। তো তখন কি হয়, এই বর্ণযুক্ত প্লাস্টিক মনে করো সবুজ ছিল, সেই সবুজ থেকে সেটা বর্ণহীন লিউকোপ্লাস্টে পরিণত হয়েছে। আর লিউকোপ্লাস্টের মেন কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। ঠিক আছে। আচ্ছা, তাহলে বর্ণবিহীন আর বর্ণযুক্ত। বর্ণযুক্তের মধ্যে কি আছে? ক্রোমোপ্লাস্ট আছে আর ক্লোরোপ্লাস্ট আছে। ঠিক আছে, ক্রোমোপ্লাস্ট আর ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট হচ্ছে আমাদের সবুজ, আর ক্রোমোপ্লাস্ট হচ্ছে অন্যান্য রং ধারণ করে। ঠিক আছে, ক্লোরোপ্লাস্ট বলতে বোঝাবে সবুজ, তার মানে ক্লোরোপ্লাস্টও এক ধরনের ক্রোমোপ্লাস্ট। তার মানে সবুজ ক্রোমোপ্লাস্টকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। এটা মনে রাখবে। তাহলে সবুজ যেটা ক্রোমোপ্লাস্ট সেটাকে বলে ক্লোরোপ্লাস্ট, এবং এই ক্লোরোপ্লাস্টে শুধু খাদ্য তৈরি করা। এছাড়া আর কি থাকে, এখানে রডোপ্লাস্ট, এটা লাল হয়ে থাকে, ফিওপ্লাস্ট বাদামি হয়ে থাকে, জ্যান্থোপ্লাস্ট হলুদ হয়ে থাকে, এবং ক্যারোটিনোপ্লাস্ট কি হয়ে থাকে, কমলা কালারের হয়ে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বর্ণযুক্ত যে ক্লোরোফিল সেগুলো। আর বর্ণবিহীন ক্লোরোফিল মানে যেগুলো শুধু খাদ্য সঞ্চয় করে থাকে, সেটা কয় ধরনের? সেটা হচ্ছে আমাদের অ্যামাইলোপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট আর হচ্ছে ইলাইওপ্লাস্ট। ঠিক আছে, অ্যামাইলোপ্লাস্ট, অ্যামাইলো মানে এটা হচ্ছে আমাদের শ্বেতসার, মানে এটা হচ্ছে আমাদের গ্লুকোজ সঞ্চয় করে থাকে। ঠিক আছে, অ্যালিউরোপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট কি সঞ্চয় করে থাকে? প্রোটিন সঞ্চয় করে থাকে। আর ইলাইওপ্লাস্ট কি সঞ্চয় করে থাকে? স্নেহ পদার্থ সঞ্চয় করে থাকে। আমি কিন্তু এই ছকটা তোমাকে ধরবো। ঠিক আছে, এই ছক থেকে প্রতি বছর অনেক টিক আসে। ঠিক আছে, তাহলে বর্ণযুক্ত কি ক্লাসিফিকেশন, বর্ণবিহীন কি ক্লাসিফিকেশন, এটা কিন্তু আমি ধরবো। আচ্ছা, তাহলে প্লাস্টের প্রধানত তিন প্রকার। একটা হচ্ছে কি লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, মানে কি, একটা হচ্ছে লিউকোপ্লাস্ট, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই তিনটা হচ্ছে প্লাস্টিকের মূল ক্লাসিফিকেশন। কোন লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্টে কি, এটা হচ্ছে সাদা।
এটা হচ্ছে কি উদ্ভিদের মূল বা মাটির নিচের কাণ্ডের মধ্যে থাকে লিউকোপ্লাস্ট। এর মেন কাজই হচ্ছে খাদ্য সঞ্চয় করা। কি কাজ করা? খাদ্য সঞ্চয় করা। এর মধ্যে কি থাকে? অ্যামাইলোপ্লাস্ট থাকে, ইলায়োপ্লাস্ট আর হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট কি কাজ করে? স্টার্চ সঞ্চয় করে। ইলায়োপ্লাস্ট কি কাজ করে? স্নেহ পদার্থ সঞ্চয় করে। অ্যালিউরোপ্লাস্ট কি কাজ করে? প্রোটিন সঞ্চয় করে। এই জিনিসগুলো মনে রাখবা। আর এখন আসো ক্রোমোপ্লাস্ট। তাহলে ক্রোমোপ্লাস্টটা কি? এটা হচ্ছে সবুজ ছাড়া অন্য যে রং সেগুলোকে বলে ক্রোমোপ্লাস্ট, ঠিক আছে? এবং ক্রোমোপ্লাস্টের মধ্যে কি থাকে? ক্যারোটিন ও জ্যানথিল নামক পিগমেন্টের জন্য এটা রঙিন হয়ে থাকে। তাহলে ক্রোমোপ্লাস্ট যে রঙিন, এটা কেন রঙিন? কারণ এর ভিতরে ক্যারোটিন ও জ্যানথিল নামক এক ধরনের পিগমেন্ট থাকে, ঠিক আছে? এই জন্য এটা রঙিন হয়ে থাকে। এখন ফুলের পাপড়ির নানা ধরনের রং হওয়ার কারণ কি? কারণ ফুলের পাপড়ির মধ্যে প্রধানত কি থাকে? অ্যান্থোসায়ানিন থাকে এবং বিটা সায়ানিন জাতীয় রঞ্জক পদার্থ থাকে। এই জন্য আমাদের ফুলের পাপড়ির বিভিন্ন ধরনের রং হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, এখন উদ্ভিদের যে ফুল আছে, ঠিক আছে, এই ফুলের ভিতরে কিছু কোষ থাকে। এখন এই কোষ রসের পিএইচ এর উপর এর রং নির্ভর করে। এই পিএইচ যদি ক্ষারীয় হয় তাহলে ফুলের রং হবে নীল, যদি অ্যাসিডিক হয় ফুলের রং হবে লাল, যদি কোষ রসের পিএইচ যদি নিউট্রাল হয় তখন হবে বেগুনি, ঠিক আছে? এখন আসো ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কি? মেনলি উদ্ভিদের যে প্লাস্টিকটা আমাদের খাদ্য তৈরি করে সূর্যালোকের সাহায্যে তাকে বলা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এবং ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ বর্ণের, ঠিক আছে? এবং ক্লোরোপ্লাস্টের মধ্যে কি থাকে? ক্লোরোফিল এ থাকে এন্ড ক্লোরোফিল বি থাকে। আর কি থাকে? ক্যারোটিন থাকে ও জ্যান্থিলের সমন্বয়ে ক্লোরোপ্লাস্ট গঠিত। তাহলে ক্লোরোপ্লাস্টের মধ্যে আমাদের চারটা উপাদান থাকে: ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন আর জ্যান্থিল। এই চারটাকে বলা হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে? আচ্ছা, এখন ক্লোরোপ্লাস্ট খাদ্য সংশ্লেষণে সাহায্য করে বলে ক্লোরোপ্লাস্টকে বলা হয় কি? কোষের রান্নাঘর, ঠিক আছে? ক্লোরোপ্লাস্টকে বলা হয় কি? কোষের রান্নাঘর, মনে রাখতে হবে। আচ্ছা, অথবা শর্করা জাতীয় খাদ্যের কারখানা বলা হয় কাকে? ক্লোরোপ্লাস্টকে, ঠিক আছে? এবং এটি শক্তি রূপান্তরের অঙ্গাণু। প্রতিটি কোষে কতটি করে ক্লোরোপ্লাস্ট থাকে? সাধারণত উচ্চ শ্রেণীর উদ্ভিদে সাধারণত 10 থেকে 40টি ক্লোরোপ্লাস্ট থাকে। একটা কোষে 10 থেকে 40টি ক্লোরোপ্লাস্ট থাকে, ঠিক আছে? ক্লোরোপ্লাস্টের আকৃতি কেমন? ক্লোরোপ্লাস্টের বিভিন্ন ধরনের আকৃতি হয়ে থাকে। এটা একটা ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে? এই ক্লোরোপ্লাস্টটা বিভিন্ন ধরনের আকারের হতে পারে। যেমন কি, কেউ হচ্ছে পেয়ালা আকৃতি হতে পারে। আমি যে যে লাইন পড়াচ্ছি সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং সবগুলাই কিন্তু আসে, এবং এই প্লাস্টিকটা খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, আকৃতি কেমন? এটা হচ্ছে পেয়ালা আকৃতি বা ক্লামাইডোমোনাস। সর্পিল আকৃতি মানে স্পাইরোগাইরা। জালিকা মানে হচ্ছে ওলেন্ডোগোসাম। তারকা মানে হচ্ছে তোমার জাইনেমার, ঠিক আছে? ফিতা আকৃতি মানে হচ্ছে ওলোথ্রিক্স। গোলাকার মানে হচ্ছে পিথোফোরা। পিঠেফোরা হচ্ছে গোলাকার, ঠিক আছে? এটা কিন্তু লাগবে। আচ্ছা, এখন উৎপত্তি আসো। কিছু সূর্যালোক না পেলে ক্লোরোপ্লাস্ট লিউকোপ্লাস্টে পরিণত হয়, তাই সবুজ অংশ বর্ণহীন হয়ে থাকে, ঠিক আছে? তাই সবুজ অংশ বর্ণহীন হয়। মানে যে সকল লিউকোপ্লাস্ট মানে যে সকল ক্লোরোপ্লাস্ট আমাদের দীর্ঘদিন ধরে সূর্যালোকের উপস্থিতিতে থাকবে না, তারা পরবর্তীতে লিউকোপ্লাস্টে পরিণত হবে, ঠিক আছে? এখন আসলে ক্লোরোপ্লাস্টের গঠন, এটা একটু ভালো করে দেখো। এই যে ছোট ছোট ইয়ে আছে না, এই ছোট ছোট এক একটা প্রধান জিনিসগুলোকে আমাদের বলা হয় থাইলাকয়েড, ঠিক আছে? এই যে ছোট ছোট এক একটা থলি, এই যে ছোট ছোট এক একটা থলি, এই থলিগুলোকে বলা হচ্ছে থাইলাকয়েড। থাইলা মানে থলি, ঠিক আছে? বলে থাইলাকয়েড, বুঝলে? এখন 5 থেকে 7টা এরকম থাইলাকয়েড একসঙ্গে তৈরি করে কি গঠন করে? গ্রানা তৈরি করে। গ্রানা। এখন এটাকে বলা হয় থাইলাকয়েড। 5 থেকে 7টা এইভাবে থাইলাকয়েড তৈরি হয় একসাথে, তৈরি করে কি? গ্রানা। এটা হলো একটা গ্রানা। এখন এই গ্রানা থাকে, ঠিক আছে? এই ভিতরে থাকে, এবং গ্রানাগুলোকে একটা গ্রানা থেকে আরেকটা গ্রানাকে লাগায়, এটাকে বলে স্ট্রোমা ল্যামেলাম। তাহলে একটা গ্রানা, এটা একটা গ্রানা, এটা একটা গ্রানা, একে যুক্ত করলে কি? স্ট্রোমা ল্যামিনাম। আবার এই যে মাঝখানে যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স থেকে বলা হয় স্ট্রোমা। ম্যাট্রিক্স গুলো কি বলা হয়? স্ট্রোমা, ঠিক আছে? এবং এছাড়া এখানে কি থাকে? শ্বেতসার থাকে, মানে গ্লুকোজ থাকে, ডিএনএ থাকতে পারে, গ্লুকোজ থাকে, ডিএনএ থাকে, ঠিক আছে? এবং এই দুটো আবরণ থাকে, একটা বহির্ত্বক আর অন্তর্ত্বক। তাহলে কি কি উপাদান বুঝতে পারলে তো? থাইলাকয়েড সবচেয়ে ছোট থলি, অনেকগুলো থাইলাকয়েড মিলে তৈরি হবে গ্রানা। আর গ্রানাগুলোকে যুক্ত করবো হচ্ছে স্ট্রোমা ল্যামিনাম, এবং হচ্ছে কি এর যে তরল পদার্থ যেটা ম্যাট্রিক্স সেটাকে বলা হচ্ছে স্ট্রোমা, ঠিক আছে?
এর আবরণ আবরণ হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট আবরণ, ঠিক আছে, এবং এখানে কি থাকে, গ্লাইকোসিল গ্লিসারাইড। সাধারণত আবরণে আমরা জানি কি ফসফোলিপিড থাকে, কিন্তু এর আবরণে থাকে গ্লাইকোসিল গ্লিসারাইড, এটা একটু মনে রাখবা। আচ্ছা, এখন আসলে স্ট্রোমা। স্ট্রোমা কোন জিনিস? আচ্ছা, স্ট্রোমাটা কি? স্ট্রোমাটা হচ্ছে এর যে ম্যাট্রিক্স থাকে, এদের যে ম্যাট্রিক্স, এদের ম্যাট্রিক্সকে বলা হচ্ছে স্ট্রোমা, ঠিক আছে। এই ম্যাট্রিক্সের মধ্যে কি থাকে, 37 রাইবোজোম থাকে, ডিএনএ থাকে, আরএনএ থাকে, ঠিক আছে, এতে শর্করা জাতীয় এনজাইম থাকে, এগুলো থাকে। থাইলাকয়েড, থাইলাকয়েডটা কি? এটা হচ্ছে একটা একক। থাইলাকয়েড হচ্ছে অসংখ্য থলে আকৃতির বিভিন্ন অংশ, এই থলে আকৃতিকে বলা হয় থাইলাকয়েড। বুঝতে পারছো? আচ্ছা, এখন থাইলাকয়েড এখন কি থাকে দেখো, থাইলাকয়েডের ভিতরে থাকে হচ্ছে আমাদের এই ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, জ্যান্থিল আর ক্যারোটিন। এই যে থাইলাকয়েড একটা এরকম থলি, এই থলির ভিতরে থাকে চারটা জিনিস, ঠিক আছে। আচ্ছা, এখন এসব বস্তুকে একত্রে স্ফটিকাকার দানার মতো দেখায়। এই থাইলাকয়েডের ভিতরে চারটা জিনিস থাকে, এই চারটা জিনিস একসঙ্গে বলা হয় কোয়ান্টোসোম। থাইলাকয়েডের ভিতরে যে চারটা জিনিস থাকে, ওই চারটা জিনিসকে বলা হয় কোয়ান্টোসোম, ঠিক আছে। এখন থাইলাকয়েড যখন একটা স্তূপ করা হয়, থাইলাকয়েড মুখ এরকম চারটা থাইলাকয়েড একসঙ্গে হলো, একে বলা হচ্ছে গ্রানাম, ঠিক আছে। প্রায় 10 থেকে 100টি থাইলাকয়েড মিলে একটা গ্রানা তৈরি করে, ঠিক আছে। প্রতিটি ক্লোরোপ্লাস্টে সাধারণত 40 থেকে 60টা গ্রানা, মানে এরকম এরকম থোকা থাকে, হলো 40 থেকে 60টা থোকা থাকে, ঠিক আছে। স্ট্রোমা ল্যামিনা কি? একটা গ্রানা থেকে আরেকটা গ্রানাতে এই যে সম্পর্ক, তাকে বলে স্ট্রোমা ল্যামিনা। এখন আসলে ফটোসিনথেটিক ইউনিট, কোন জিনিসটা ফটোসিনথেটিক ইউনিট হিসেবে কাজ করে? ওই যে কোয়ান্টোসোম যেটা বললাম, যে চারটা জিনিস মিলে তো, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, তারপর হচ্ছে তোমার তারপর হচ্ছে তোমার জ্যান্থিল, ক্যারোটিন, এই চারটি জিনিসকে বলা হচ্ছে আমাদের ফটোসিনথেটিক ইউনিট, ঠিক আছে। প্রতিটি ইউনিটে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থিল প্রায় 200 থেকে 300 অণু থাকে, ঠিক আছে। এবং এদের ডিএনএ, ডিএনএ কি থাকে, প্রায় 200 অণু ডিএনএ থাকে এদের ডিএনএ তে, এবং এদের নিজস্ব ডিএনএ না থাকলে ক্লোরোপ্লাস্টের পক্ষে ফটোসিনথেসিস প্রক্রিয়া সম্পূর্ণ সম্ভব করা সম্ভব হতো না, ঠিক আছে। তাহলে ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া যদি নিজস্ব ডিএনএ না থাকতো, তাহলে এই সে খাদ্য তৈরি করতে পারতো না ক্লোরোপ্লাস্ট, আর মাইটোকন্ড্রিয়া শক্তিও তৈরি করতে পারতো না। তাহলে এটা আমার বাইরে থেকে আসছে, এটা একটা ব্যাকটেরিয়াল অঙ্গাণু, এই অঙ্গাণুগুলো আমাদের কোষের মধ্যে থাকে। ক্লোরোপ্লাস্টের জিনোমে প্রায় 120 থেকে 600টা সিলোবেস থাকে, ঠিক আছে। ক্লোরোপ্লাস্টের কাজ কি? খুবই ইম্পর্টেন্ট। কি করে? সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে, সৌরশক্তিকে জৈবিক শক্তিতে রূপান্তর করা, ঠিক আছে, বায়ুতে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেওয়া বা কার্বন ডাই অক্সাইড বায়ু থেকে গ্রহণ করা, তারপর ক্লোরোপ্লাস্টের প্রয়োজনীয় প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড তৈরি করা, ঠিক আছে। ফসফোরাইলেশনের মাধ্যম সাহায্যে এডিপি থেকে এটিপিতে রূপান্তর করা। এটিপি হচ্ছে সাধারণত খাদ্য হলো শক্তি, ঠিক আছে। এডিপি এর মধ্যে থাকে, এটা অ্যাডিনোসিন ডাইফসফেট, এর সঙ্গে আরেকটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে তৈরি করে আমাদের এটিপি, ঠিক আছে। এটা কি করে? সালোক শোষণ, সালোক শোষণ মানে কি? সূর্যের মাধ্যমে খাদ্য তৈরি করে, বা সালোক শোষণ বলা হয়। সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সাহায্য করে। এগুলা, এই কাজগুলা লাগবে, সবগুলোর কাজ নিব, ঠিক আছে।